সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জেউজুবায়ের। দর্শক, যে বয়সে একটি শিশুর খেলনা নিয়ে বসে থাকার কথা, সেই বয়সে তাকে শিকার হতে হয়েছে পৈশাচিক নির্যাতনের। যে বয়সে তার হাসি খুশি আর আনন্দে দিন কাটানোর কথা, সে বয়সে তাকে পড়তে হয়েছে মানুষরূপী হায়নার কবলে। সমাজে যেসব পুরুষরা রয়েছে অথবা যেসব ছেলেরা রয়েছে, তাদের নারীদের প্রতি যে সম্মানটা তাদের বাড়ানো উচিত, নারীদের ফ্রিডমসকে তাদেরকে রেসপেক্ট করা উচিত। আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। কোন প্রভাবশালীর টেলিফোন আসে, কোন কি বলবো, আমার বলার কিছু নেই, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। কোনো অ্যাকশন হয়নি বড়, যেমন কুমিল্লার এই তনু একটা মেয়ে ছিল, তারপরে ফেনীর নুসরাত ছিল। তো কুমিল্লার তনুর এইটা এখন এটাকে টেনে তোলা উচিত, এই ঘটনাগুলোকে তাদেরকে সাজা হওয়া উচিত, তাহলে লোকে দেখবে যে হ্যাঁ সাজা হচ্ছে। ধর্ষণ তো মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে জঘন্যতম অপরাধ। সেই অপরাধের বিচারের অবস্থা যদি এরকম হয়, তাহলে এটার অপরাধীরা তো সাহস পেয়েই যাবে। ধর্ষণ সংক্রান্ত যত রিপোর্ট আছে, একটা ল্যাবে আপনি দিলেন, ওই ল্যাবে দেখা যাচ্ছে ওটা ইভেন ওই ল্যাবে ওই টেস্ট নিয়ে সেটা ঢাকা মেডিকেলে গেল, ঢাকা মেডিকেলে তার আগে দেখা যাচ্ছে 100 সিরিয়াল, এটা বিদেশে গেল। তা আপনি বলেন যে এটা আপনি 90 দিনে কিভাবে আপনি তদন্ত করবেন? আচ্ছা 9 বছর চলতেছে, তো 9 বছরে কোনো বিচার করছে না। বাচ্চাদের সাথে বান্ধা আমার উপর অনেক নির্যাতন করছে শারীরিকভাবে। এরপর আমার বাসায় আনছেন, বাবা মার কাছে সব বলছি, তারপর বাবা কেস করছে। তারপর কদিন পর আমার বাবারে মাইরে ফেলাইছে। হ্যাঁ দর্শক, আমরা বলছি 8 বছরের শিশু আসিয়ার কথা। কি অপরাধ ছিল আসিয়ার? কি ঘটেছিল শিশু আসিয়া ও তার পরিবারের সাথে? সেই নরপশুরাই বা এখন কি অবস্থায় রয়েছে? দেশব্যাপী হঠাৎ করে শিশু ও নারীর প্রতি কেনই বা সহিংসতা বেড়ে গেল? কেন ধর্ষিতা মেয়ের বিচার প্রার্থী বাবাকে প্রাণ হারাতে হলো? এমন চাঞ্চল্যকর সচিত্র প্রতিবেদনে দেখাবো আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপে। প্রথমেই নিয়ে যেতে চাই মাগুরা জেলা। বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল 8 বছরের ছোট্ট শিশু আসিয়া। 6 মার্চ রাতে সে বাড়ির মানুষরূপী হিংস্র জানোয়ারদের থাবায় অসুস্থ হয়ে পড়ে আসিয়া। সেদিন রাতে কি ঘটেছিল আসিয়ার সাথে তা জানতে ছুটে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। জানতে চাই আসিয়ার স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে। আমার ভাগ্নের মেয়ের গেছিল আত্মবাড়ি বেড়াতে, ওনার ওই রাত্রে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে এখন আমরা এই বিচারটা আমরা চাই, যাতে আমাদের এই রমজান মাসে এই বিচার আমরা চাই। আমরা স্কুলে যেতাম, একসাথে ভাত খেতাম, টিফিন খেতাম। মনিরদের কাটেছে, পোতেছে, ছেড়েছে, ছোটেছে, গারো এখানে ছিড়িয়ে ছুটিয়ে ফাটিয়ে দেবো। যন্ত্রণায় কাতরানো আসিয়াকে সকাল 11:30টার দিকে নিয়ে যাওয়া হয় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পাশবিক নির্যাতনের পর পৈশাচিকভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল আসিয়াকে, যা শুধু হৃদয় বিদারক নয়, ভয়ানক, লোমহর্ষক। কিন্তু কেন, জানান শিশুটির মা। ঘটনার দিন
ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলে ওর আপারে ধরে মারিছিল, ওর আপারে ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি যাই কইয়ে দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটেছে। বড় মায়ের ইচ্ছে আমি তো মারি আলাদা করে থুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে, তুই উনি পলাইছে ওই মহিলা। আসিয়ার উপর এই পৈশাচিক অত্যাচারের খবর ছড়িয়ে পড়লে ধর্ষণকারী নরপশুদের গ্রেফতারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে ওঠে সারা দেশ। যে ধর্ষণ হচ্ছে, যে ধর্ষকদের যে শাস্তি নিশ্চিত করাটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম সমাপ্ত করা যায় এবং এই আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা যায়, তার জন্য মাগুরা জেলা আইনজীবী সমিতি বদ্ধপরিকর। সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং সেগুলো বিচার কার্য করবে। আসিয়ার জন্য যা কিছু করা লাগে আমরা করবো। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন যে দেশনায়ক তারেক রহমান একটা আইন সেল করে দিয়েছেন, যে আইনজীবীদের একটা কমিটি করে দিয়েছেন। সেই আইনজীবীরা আইনি সহায়তা দেবে, আর হলো ওর সার্বিক সহযোগিতা দেশনায়ক তারেক রহমান করবেন আসিয়ার পরিবারের। ধর্ষণকারীদের বিচারের দাবি নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজপথের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দেশ বিদেশে আন্তর্জাতিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে শিক্ষার্থীরা। যেসব কারণে রেপ কেস অথবা এসব অরাজকতাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সমাজের মানুষের দোষ। বিশেষ করে আমাদের সমাজে যেসব পুরুষরা রয়েছে অথবা যেসব ছেলেরা রয়েছে, আমার মনে হয় যে তাদের নারীদের প্রতি যে সম্মানটা তাদের বাড়ানো উচিত, নারীদের ফ্রিডমসকে তাদেরকে রেসপেক্ট করা উচিত এবং তাদের এটা বোঝা উচিত নারীরাও পুরুষদের মতো সবখানে সব জায়গায় কাজ করতে পারে। তাদেরকে লোয়ার ডাউন হিসেবে দেখার কোনো রিজন নেই। সো এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে বাংলাদেশ মূলত পুরুষতান্ত্রিক একটা সমাজ, যার ফলে অনেক ছেলে মানুষ অথবা অনেক পুরুষ মানুষ মনে করতে পারে যে নারীরা উইক, যার ফলে ওরা অনেকভাবে নারীদের ইউজ করার ট্রাই করে। যেমন এভাবে ফিজিক্যালি হ্যারেস করে অথবা বিয়ের পর দেখা গেছে মেন্টালি হ্যারেস করে, যার ফলে আমাদের সমাজের প্রায় 50% বলতে 80%-এর উপরে নারীরা ঝরে পড়ে। যত দ্রুত সম্ভব এগুলোর পেছনে স্টেপ নেওয়া উচিত। জুলাই রেভলিউশন আমরা যেটা দেখছি, জুলাই রেভলিউশনে যে বেশিরভাগ মানে আর্টের একটা অনেক বড় অবদান ছিল। আমরা যখন রাস্তাঘাটে হেঁটে যাই সব জায়গাতে জুলাই রেভলিউশনের একটা ছাপ আমরা দেখতে পাই। তো আর্ট হচ্ছে অনেক বড় একটা মাধ্যমে জুলাই রেভলিউশনে কাজ করছে। তো আর্টের মাধ্যমে অ্যাকচুয়ালি চেঞ্জ আনা সম্ভব। তো মানে আর্টিভিজম একটা, মানে আমরা তো অ্যাক্টিভিজম জানি, অ্যাক্টিভিজম আর আর্ট দুটা মিলালে আর্টিভিজমের মাধ্যমে অনেক কিছু আদায় করা সম্ভব। রাষ্ট্র আসিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলেও তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। অবস্থার আরও অবনতি ঘটলে শেষে নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে যন্ত্রণায় কাতর নিষ্পাপ শিশুটি অবশেষে বিদায় নেয় এ অভিশপ্ত পৃথিবী থেকে। CMH থেকে নিজ গ্রামের বাড়ি মাগুরায় নেওয়া হয় শিশুটির মরদেহ। 8 বছরের শিশু আসিয়া পৃথিবী বোঝার আগেই পৃথিবী থেকে বিদায় নিল। পুতুল খেলার বয়সে তাকে শিকার হতে হলো পৈশাচিক নির্যাতনের। জন্মের সময় যেমন চিৎকার দিয়ে আগমনী বার্তা দিয়েছিল আসিয়া, বিদায় বেলায়ও সারা দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেল সে। শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আসিয়া, জাগবে না আর কোনোদিন। চারিদিক আলো করে মুকুল হয়ে ফোটা হবে না তার।
মানুষ কিভাবে পারে এমন পশুর মনোভাব নিয়ে কিভাবে সমাজে বিচরণ করে এরা? মাগুরা জেলার নিজ নান্দুয়ালি চরপাড়ার ধর্ষণে অভিযুক্ত হিটু শেখ, স্ত্রী জাহেদা ও 2 ছেলে রাতুল এবং সজীব এই বাড়িটিতে শিশু আসিয়ার উপর পাশবিক নির্যাতন চালায়। অভিযুক্তদের 4 জনকেই গ্রেফতার করে মাগুরা পুলিশ। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আমরা সবগুলো আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তদন্তটা সেটা যেন সর্বোচ্চ সঠিকভাবে যেন রিপোর্টটা আসে, সে ব্যাপারে আমাদের সব দিক থেকে চেষ্টা থাকবে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক নরপশুদের বাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়, পরে গুঁড়িয়ে দেয়া হয়। আসিয়ার এই ঘটনার পর সারা দেশ যখন উত্তাল, তখন নড়ে চড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। নারী ও শিশু নির্যাতন আইনে সংশোধনী আনার কথা জানান তারা। আমরা কিছু কিছু আইনগত পদক্ষেপ নিচ্ছি, তদন্ত বিচারের ক্ষেত্রে সময় কমিয়ে আনা, তারপর উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি প্রয়োজন মনে করে ডিএনএ ল্যাবের কোনো পরীক্ষা ছাড়াই মেডিকেল টেস্টের ভিত্তিতে, সাধারণ মেডিকেল টেস্টের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার কাজ করবেন। যদি বিচারক উপযুক্ত মনে করেন, আইনটা কঠোর করার চেষ্টা করব যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। যুগ যুগ ধরে মেয়েদের এই ক্রাইসিস, আমি তো আজকে থেকে এটা নিয়ে কাজ করছি না, আপনারা তো জানেন। এবং এই 35 বছরে আমি দেখেছি যে বারবার এই ঘটনাগুলো ঘটে। কোন প্রভাবশালীর টেলিফোন আসে, কোন কি বলবো, আমার বলার কিছু নেই, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। কঠোর শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দেন তারা। এবং এটা বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। আসিয়ার এই ঘটনায় যখন তোলপাড় দেশ, তখন বরগুনায় 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ধর্ষণের বিচার প্রার্থী বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে নরপশুরা। কিভাবে ঘটলো এমন ঘটনা? এবার দেখাবো 3 বছরের শিশুকেও কিভাবে অত্যাচার করা হয়েছে। বরগুনা জেলা 7ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় অনুসন্ধানে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। বরগুনা সোনাখালী গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এক 7ম শ্রেণীর ছাত্রী প্রতিদিন স্কুলে আসা যাওয়ার পথে বরগুনা পৌরসভার 2 নং ওয়ার্ড কালীবাড়ি সড়কের শ্রীরামচন্দ্র রায়ের 24 বছরের ছেলে সজীব চন্দ্র রায় তাকে প্রায় উত্ত্যক্ত করত। 4 মার্চ রাত 8টায় প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল সেই 7ম শ্রেণীর ছাত্রী। পথ রোধ করে তাকে অটোরিকশা থেকে তুলে নিয়ে যায় সজীব চন্দ্র রায়। তারপর কি ঘটে তার সাথে? যখন লেকের যদি প্রাইভেট পড়ে আসতেছিলাম, তখন আমার পাসপোর্ট অফিসের ওই জায়গা দিয়ে আর গাড়ি থেকে মুখ বন্ধ করে 2 জন লোক নামাইছে। একজন মাস্ক পরা ছিল, কালো চুলকাটা ফোকরা। ও নামাইয়া সুদীপ ছিল, ও আমারে ধরে নিয়ে গেছে মুখ বন্ধ করে 8টা পিছনে বাড়িটা। ওদের বাসার পিছনে বাচ্চাই আর যে ওর সাথে ছিল সে চলে গেছে, আমার নামাই দিয়ে সে চলে গেছে। ওদের বাসার পিছনে বাচ্চারে আমারে বাঁধে রাখছে। আমার বাবার কাছে আমি চিৎকার করতে চাইছি, আমি চিৎকার করতে দেয় নাই। তারপরও আমার সাথে অনেক শারীরিক অত্যাচার করছে। এরপর সকালবেলা আমার এবিসি পার্কের এই জায়গায় রাখতে গেছে। তারপর আমার কাকা আর একজন লোক আমার খুঁজে বাইক করে বাসায় নিয়ে আসছে। এরপর আমার বাসায় আনছে, আমি বাবা মার কাছে সব বলছি। তারপর বাবা কেস করছে, মানে মামলা। তারপর কদিন পর আমার বাবারে মাইরা ফেলাইছে। সারা রাত নির্জন স্থানে 7ম শ্রেণী পড়ুয়া এই মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায় সজীব চন্দ্র রায়। প্রথমে মান সম্মানের ভয়ে চুপ থাকলেও ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর 5 মার্চ মেয়ের ধর্ষকদের বিচারের দাবিতে বাবা মন্টু দাস সজীব চন্দ্র রায় ও তার সহযোগীদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন। মামলায় একজনকে গ্রেফতার করে বরগুনা পুলিশ। কিন্তু দুর্ভাগ্য বাবা মন্টু দাসের, যে বিচারের আশায় তিনি মামলা করলেন, তার কয়েকদিন পর 12 মার্চ রাত 1টায় নিজ বাড়ির পিছনের ঝোপঝাড় থেকে তাকেই মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে আমাদের এটা একটা হত্যাকাণ্ড এই জন্য মনে হয়েছে, তার মানে শ্বাসরোধ করে তাকে মারা হয়ে থাকতে পারে আমাদের ধারণা। তবে মেডিকেল রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর আসল কারণ কি। যে আমরা এই ঘটনার সাথে
মানে জড়িত নাও থাকতে পারে, থাকতেও পারে, বাট সন্দেহ যাদের হবে তাদের আমরা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো। এটা হলো একটা মানে নিয়ম। স্বজনরা এবং এলাকাবাসীর দাবি, ধর্ষণের শিকার নিজ মেয়ের ন্যায় বিচার পাবার আশায় মামলা করায় গ্রেফতারকৃত মামলার 1 নং আসামি জেলখানায় থাকায় তার বন্ধু কিংবা স্বজনরাই মামলার বাদীকে হত্যা করেছে। আমার বাবা চলে গেছে, এখন আমাদের কি দেখবে? আমাদের সংসার তার কেউ নাই দেখার মতন, আমার বাবাই তো আমাদের চালায়। আমরা 3 বোন, আমার মা আমাদের কেমন দেখবে বলে? আমি চাইছি যে দ্রুত যেন ওদের একটা শাস্তি হয়, আমার সাথে এরকম করছে, দ্রুত যেন ওদের একটা শাস্তি হয়, ওদের ফাঁসি চাই, ওদের যেন ফাঁসি হয়। এই ঘটনার জন্য সঠিক বিচার হোক এবং এই অপরাধী যেন শাস্তি পায়, দ্বিতীয়বার যেন এরকম ঘটনা না ঘটে। দর্শন করা অপরাধী যে অপরাধ করছে সে সাজা পাবে। এই ঘটনার পর প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করে ইতিমধ্যে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। এমন ঘটনায় এলাকায় উদ্বেগ আর আতঙ্কের বিষয় হয়ে উঠেছে বলে মতামত দেন এলাকার বিশিষ্টজনরা। যারা আসামি পক্ষ তারা আমারকে না দিলেও কিছু কিছু যাত্রী স্বজন আছে এবং তারা এরকম বিভিন্নভাবে হুমকি ধমকি দিতেছে। এই কালকেও এটা পুলিশ সুপার মহোদয় ছিল, তার সামনে মহিলারা বলছে যাদের সাথে এরকম করছে। মামলাটা তো সুষ্ঠুভাবে তদন্ত হোক, তার রিপোর্ট আসুক, তারপর ময়নাতদন্তের রিপোর্ট আসুক, তারপরে আমাদের পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করবো। দেশব্যাপী কেন ধর্ষকরা এত বেপরোয়া? 3 বছরের শিশু রেহাই পায়নি 30 বছরের ধর্ষক সৌরভের লোলুপ দৃষ্টি থেকে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 12 মার্চ ধর্ষককে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। আমি মোহাম্মদ সৌরভ, তার প্রতিবেশীর শিশুকন্যা জুই আক্তার 3 বছরকে তার শয়নঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। স্থানীয় জনতা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় ভিড় করে ক্ষোভ প্রকাশ করেছে। সেদিন রাতেই মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। 3 বছরের একটা বাচ্চা, জুই নাম, হচ্ছে রেপ ভিকটিম হিসেবে আসছে। আমরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেছি এবং ভ্যাজিনাল সোয়াব এটা আমরা কালেক্ট করেছি। এই ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির মা। আপনাদের নিশ্চয়ই মনে আছে কুমিল্লার তনুর কথা। 8 বছর আগে 20 মার্চ সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। দেশব্যাপী বেশ নাড়া দিয়েছিল সেই ঘটনা, কিন্তু 8 বছরও শনাক্ত হয়নি তনুর হত্যাকারী কারা। কেন দিন দিন শিশু নারীর প্রতি সহিংসতা বেড়ে চলে? এর প্রতিকারই বাকি, তা এবার জানাবো আপনাদের। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু বাবা মায়ের রাজকন্যা। 2016 সালে 20 মার্চ নৃশংস হত্যার শিকার হয় সে। বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। সেই সুবাদে ক্যান্টনমেন্ট নিজ বাসায় যাবার আগেই পরিত্যক্ত এক জঙ্গলে লাশ হয়ে পড়ে থাকতে হয় তনুকে। ঘটনার পরদিনই তনুর বাবা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। 9 বছর চলতেছে তো, 9 বছরে কোনো বিচার করছে না। সব যে আইনের আওতায় আনে, আর আমি আসলাম পরের মধ্যে অন্ধকার 9 বছর আমি কাটাইতেছি। আমার আলো নষ্ট করে দিছে তারা নষ্ট আল্লাহ যে করে। ঢাকা আছে কইতেছে, আর যে অঙ্কা আছে আয়ুর কাছে যাইতো ঢাকা। আর 9 বছরের বাজার আমার মেয়েটা মাস স্বামীর সাথে কোনো না টেহা না, গর্বের মধ্যে দেখে অঙ্কা তারা টেহা খাওয়াই আয়ুর আরে তারা ইয়া করতেছে। ক্যান্টনমেন্টের ভিতরে তারা অঙ্কা আশা কি, অঙ্কা তো আশা কোনো দেখতাছি না। অঙ্কা যখন 9 বছর ভার করে লেছি বাজান, আর দেখতাছি যে কোন সরকারে বইলে তো আমরা সিদ্ধান্ত পাই। রিহানে পরীক্ষা দিয়ে আপনার কাপড়টি গোপনে পরীক্ষা করছে ঢাকা নিয়ে 3 লাখ টাকা 4 লাখ টাকা। এই মেডিসিনটা দিয়ে অজ্ঞান করেন আমার মেয়েদের মারতে পারছে না, আমার মেয়ে মারতে পারলো না। কাটাই করতে পারেন না বললে আপনার আইসেন না, আমার লোক কথা কইতেছে রাস্তা তো পাইছে এই যে ইয়া অফিসে ডিজির গাড়ি আইয়া বান্ডেল দিয়ে জায়গা পকেটের মধ্যে আমার লোক একজন কথা কইতেছে, আরেকজন আরেকজন গেছে ফোন দিছে আইতেছে রাস্তা 3 মুড় রাস্তা না, রাস্তাটা দিয়ে দেখবেন তো জায়গা আছে। হুমকি তুমকি দিলে কি আমি তার পয়সা না, আমার তো আমি তো ভয় করছি না। আপনার আঙ্কেলটা কইতে তো আপনার বউ আইয়ে করে, আমি তো আই আপনার লোকের এই রাস্তা সব কেন আইয়ে কথা কইছি।
আমি তো সরকারি চাকরি করি, আমি তো সরকারি কর্মচারী না। আমি ভয় করলাম কেন? আমি সত্যিকারে আমি শরীরের রক্ত দিয়ে আমি মানুষ করছি। আপনি কোন 4টা বাজে নিচে রাইতে 3টা তোমার থেকে রাত থাকছে, আধা ঘন্টা খেলা থাকতে পারি না বাজান। দেখতে দেখতে 8 বছর এই মামলার তদন্ত কর্মকর্তার বদল হয়েছে 5 বার। থানা পুলিশ থেকে জেলা পুলিশ, সিআইডি থেকে পিবিআই, বাদ যায়নি কোনো দপ্তর। তবুও সুরা হয়নি মামলাটির। তনু হত্যাকাণ্ডের 9 বছর পূর্ণ হবে আগামী 20 মার্চ। তনুর শোকে তার বাবাও অসুস্থ, হতাশায় পুরো পরিবার। তেমনটাই জানালেন তনুর মা। দাঁড়ে দাঁড়ে ঘুরেও পাননি কোনো আশ্বাস। কারা খুন করলো তনুকে? 8 বছরের আসিয়া, 11 বছরের নন্দিনী, কলেজ ছাত্রী তনু সহ প্রতিনিয়ত এমন হাজারো কন্যা শিশু নারী ধর্ষণ, হত্যা সহ পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন। দিন দিন বেড়ে চলছে এই পাশবিক সহিংসতা। কিন্তু কেন? এর ব্যাখ্যা তুলে ধরেন সাবেক এই আইজিপি। এর পিছনে দুটো জিনিস, একটা রাজনৈতিক সদিচ্ছা ছিল না, আর রাজনৈতিক সদিচ্ছা যেহেতু ছিল না সেই জন্য প্রশাসনিক দৃঢ়তাও ছিল না। রাজনৈতিক সদিচ্ছা থাকলে কিন্তু তোমার প্রশাসনিক দৃঢ়তাও থাকে। অতএব ওই যে সমস্ত কেসগুলো তদন্ত হয়েছে, চার্জশিট দেওয়া হয় না বা চার্জশিট দিলেও ট্রায়াল হচ্ছে না, তো যেগুলো তদন্ত এখন শেষ হয়নি তাকে তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে। আর যেগুলো চার্জশিট দেওয়া হয়েছে সেগুলো বিচারে আনতে হবে। দরকার হলে অন্য কেস বন্ধ করে এই কেসগুলো জরুরি বিষয় দেখতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের দিন নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিশ্বব্যাপী উদযাপন হলেও বাংলাদেশের নারীর বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যান উদ্বেগজনক। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এর তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার 39 জন নারী। এর মধ্যে 21টি ধর্ষণের পাশাপাশি দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 18 জন। ধর্ষণের পর হত্যার ঘটনা 3টি। তবে বিভিন্ন বেসরকারি সংগঠন এবং গণমাধ্যমে উঠে আসা বাংলাদেশে গত 2 মাসে নির্যাতিত হয়েছেন 294 নারী, যেখানে ধর্ষণের শিকার 96 জন। এছাড়া মহিলা পরিষদের তথ্য অনুযায়ী 2024 সালে মোট 2525 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে 367 জন কন্যা শিশু সহ 516 জন। তার মধ্যে 86 জন কন্যা শিশু সহ 142 জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। 19 জন কন্যা শিশু সহ 23 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 5 জন কন্যা শিশু সহ 6 জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন। এছাড়াও 58 জন কন্যা শিশু সহ 94 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। কেন বাড়ছে এই সহিংসতা? সরকারি হিসাবে বলছে 3% মানুষ ওপেন আপ করে। 3% লোক জানতে পারি আমরা, যতটুকু সহিংসতা হচ্ছে তার 3% আমরা জানতে পারছি। তো এই 3%-এরও বিচার হয় 1%-এরও কম, 1%ই বোধহয় হয় বিচার। তাহলে মানে 97% কোনো হিসাবের মধ্যে থাকছে না, যেটুকু হিসাবের মধ্যে থাকছে সেটার মধ্যে 1% বিচার হচ্ছে। তাহলে টোটালের কত পার্সেন্ট বিচার হচ্ছে? 0.00% বিচার হচ্ছে। কাজে এরকম একটা ক্রাইম, ধর্ষণ তো মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে জঘন্যতম অপরাধ। সেই অপরাধের বিচারের অবস্থা যদি এরকম হয় তাহলে এটার অপরাধীরা তো সাহস পেয়েই যাবে। কোনো বিচার আমাদের মানে গত 53 বছরেই অলমোস্ট হয় নাই। অনেক আইন হয়েছে, মৃত্যুদণ্ড হবে, 2-1টা টোকেন বিচার হয়েছে, যেমন নুসরাতের বিচারটা হয়েছিল, এরকম 2-1টা টোকেন বিচার হয়েছে, কিন্তু ইন জেনারেল বিচারের হারটা কিন্তু খুবই দুর্বল। এটা একটা হচ্ছে অন্যতম কারণ। জিনিসটা হচ্ছে যে একটা প্রথমে বলছে ধর্ষণ কোনো প্রতিরোধ যোগ্য অপরাধ না। কেউ জানা থাকে না আগে কোথায় ধর্ষণ হবে, ফলে এটা আগে থেকে কোনো বন্দোবস্ত নেওয়া যায় না। তো এখন এটা ঘটে যাওয়ার পরে প্রতিকারমূলক যে ব্যবস্থাগুলো সেগুলো খুব কঠিন হতে হবে, খুব দ্রুত তদন্ত করতে হবে, দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং ঠিকভাবে তদন্ত করতে হবে। এগুলো কিন্তু ঝট করে উল্টাপাল্টা তদন্ত করলে আবার কেস উল্টা হবে। আর আগে সালিশ যেটা হতো, সালিশ এখনও এই ধর্ষণের মতো কেসে সালিশ হওয়া বাঞ্ছনীয় না। তবে প্র্যাকটিক্যাল কারণে, বাস্তব কারণটা হচ্ছে লোকে তাদের মান সম্মানের কথা চিন্তা করে। তারপরে গরিব মানুষ যদি ভিকটিম হয়, প্রায়শ তাই হয়, তারা এই অবস্থাপন্ন লোকদের বিরুদ্ধে তারা ফাইট করতে চায় না। তখন আর দিন যত চলে যায় তখন সে আপোষ করতে বাধ্য হয়। আমাদের আর্থসামাজিক কারণে ধরলে এই আমাদের আর্থসামাজিক বাস্তবতায় সে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়। এখন হঠাৎ করে হচ্ছে এই জন্যে
যে এটার পিছনে কোনো ইন্ধন আছে আমি বলবো না, তার কারণ এটা তো বিভিন্ন জায়গায় হচ্ছে। অতএব আমাদের সমাজে অবক্ষয় হয়েছে সন্দেহ নাই। আর একদল লোকের মধ্যে সব সমাজে, পৃথিবীর সব জায়গায় ধর্ষকামিতা থাকে। বাংলাদেশে তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমি মনে করি। সুপ্রিম কোর্টের তথ্য বলছে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা বিচারাধীন মামলা 1,31,134টি, তদন্তাধীন রয়েছে 20,183টি। উচ্চ আদালতের আদেশে স্থগিত আছে 1,607 মামলা। এছাড়া 1 অক্টোবর 2024 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে 7,166টি। 2020 সালের 27 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জারি করা পরিপত্রে বলা হয়েছে, ট্রাইব্যুনাল যদি 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হয় তাহলে কারণ জানিয়ে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিবেন। আইনটি যথাযথ অনুসরণ করতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পাবলিক প্রসিকিউটর ও পুলিশের তদন্ত কর্মকর্তার প্রতি নির্দেশ দেওয়া হয়। তবু গরিমসি কেন? পুলিশও আমাদের সংখ্যা কম, বিচারকও কম, যার কারণে দেখা যাচ্ছে যে উভয় ক্ষেত্রেই আমাদের সমস্যা। যে এবং সময় দেওয়া ছিল আগে আমাদের তদন্ত করতে হবে 90 দিনে, বিচার হবে 180 দিনে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা সম্ভব না। আর বিশেষ করে সমস্যাটা দেখা যায় যে যখন একটা রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট বলেন বা ফরেন্সিক রিপোর্ট বলেন বা একটা ডিএনএ রিপোর্ট বলেন বা এই ধর্ষণ সংক্রান্ত যত রিপোর্ট আছে, একটা ল্যাবে আপনি দিলেন, ওই ল্যাবে দেখা যাচ্ছে ওটা ইভেন ওই ল্যাবে ওই টেস্ট নিয়ে সেটা ঢাকা মেডিকেলে গেল, ঢাকা মেডিকেলে তার আগে দেখা যাচ্ছে 100 সিরিয়াল, এটা বিদেশে গেল। তা আপনি বলেন যে এটা আপনি 90 দিনে কীভাবে আপনি তদন্ত করবেন? আমরা আসলে এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য আসলে রাষ্ট্র চেষ্টা করছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা করছে। এখন আপনি যেভাবে বলেন যে আমাদেরকে এই সিস্টেমটা ডেভেলপ করতে হবে, সরকারের যে আইন উপদেষ্টা উনি বলেছে যে এর জন্য আমরা সময়টা আরও অর্ধেক করে দেবো। 180 দিন বিচারিক জায়গায় উনি 90 দিন এবং তদন্তের জন্য উনি 15 দিন। তা আপনি দেখুন যে যেটা 8 বছরে আপনি পাচ্ছেন না, সেটা এখন আমাকে বা আপনাকে যদি বলা হয় যে 15 দিন আপনি করবেন, কারণ 8 বছরে কেন হচ্ছে না? আপনার সোর্সিংয়ে যান, যে এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তাদেরকে আপনি বলেন যে তারা কেন পাচ্ছে না। তারা এই জিনিসটা ইনশিওর করার জন্য যে মেকানিজম, আপনি যে ফরেন্সিক রিপোর্ট বলেন, ডিএনএ রিপোর্ট বলেন, এটার জন্য বাংলাদেশে পর্যাপ্ত জনবল আপনি তৈরি করেন। তা আমরা একটা সংস্থাকে দায়ী করে, আপনি পুলিশকে দায়ী করছেন, আপনি বিচারকদের দায়ী করছেন, আবার আইনজীবীদের দায়ী করছেন। এইটা আমি এই দায়ের জায়গাটা না করে আমরা মনে হয় সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের আপনারা যদি রেসপন্সিবিলিটি দেন, আর এই আইনের কঠোরতার মাধ্যমেও কিছুটা ডেভেলপমেন্ট আসবে, মানুষকে ভয় দিতেই হবে, কারণ তা নাহলে মানুষকে তো কন্ট্রোল করা যাবে না। তিনি বিচার বিলম্বিত হওয়ার বেশ কয়েকটি কারণ তুলে ধরেন। তার মধ্যে পদ্ধতিগত জটিলতা, আইনগত দুর্বলতা, মামলার সংশ্লিষ্টদের জবাবদিহিতা বা শাস্তির আওতায় আনার ব্যবস্থা না থাকা, আলামতের ফরেন্সিক পরীক্ষা, ডিএনএ পরীক্ষা সহ মেডিকেল অন্যান্য পরীক্ষা প্রতিবেদন পাওয়ায় দীর্ঘসূত্রিতা, আবার ভিকটিম যখন অন্যত্র বিয়ে হয়ে যায় তখন অনেকে লোকলজ্জার ভয়ে সাক্ষ্য দিতে না আসা, কিছু ক্ষেত্রে বাদীপক্ষ বিলম্বিত করে আসামি পক্ষকে হয়রানির প্রবণতা, পুলিশ সাক্ষীদের যথাসময়ে না আসা, প্রসিকিউশনের ঢিলামি, এরপর আবার মামলা বিচারের জন্য ট্রাইব্যুনালে যায়, তখন ট্রাইব্যুনাল অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে অনেকে উচ্চ আদালতে যান। এমন নানাবিধ দুর্বলতার সুযোগ অপরাধীরা নিয়ে থাকে। শুধুমাত্র আপনার শাস্তি বাড়িয়ে আপনি ইনশিওর করতে পারবেন না। নারী ও শিশু নির্যাতনের যত মামলা আপনি দেখবেন, আপনি যদি পার্সেন্টেজে হারেও যান, এর কিন্তু একটা মেজর পোরশন কিন্তু ভুয়া মামলা। এবং অনেক কিন্তু অপরাধী, বিশেষ করে যারা হোয়াইট কালার ক্রিমিনাল বলেন, যারা ভুক্তভোগীরা পর্যাপ্ত ওনারা আইনগত শেল্টার পায় না বা একটা পর্যায়ে ওনারা কিন্তু হাঁপিয়ে যায়, কিন্তু যারা দুষ্টু চক্র আছে, এটা বাংলাদেশে দেখবেন যে একটা দুষ্টু চক্র, তারা কিন্তু ধরেন একটা ভালো একটা পরিবারের সন্তান, তাকে হয়তো কোনো রকম রিলেশনশিপ করে একটা এই নারী শিশু ঢুকাই দিয়েছে যে আমি অযোগ্য, ব্যাস সে অথবা দেখা যাচ্ছে তার সোশ্যাল স্ট্যাটাসে 1 লাখ টাকা জন্মগ্রহণ পায় না, কিন্তু নারী শিশু মামলা দিয়েছে 10 লাখ টাকা, বললো এই যে তোমাকে পেয়েছি 10 লাখ টাকা। তো এই কারণে এই অ্যাবিউসের কারণে কিন্তু কি হচ্ছে, এই ভুয়া মামলা এবং সঠিক মামলা দুইটাই কিন্তু কোর্টে আছে। তো একজন বিচারক হিসাবে বা একটা আইনজীবী হিসাবে বা স্টেক হোল্ডার হিসেবে কিন্তু সকল মামলাই কিন্তু তদন্ত করতে হয়। তো এই ভুয়া মামলার কারণে দেখা যাচ্ছে যে সঠিক মামলাটাও কিন্তু ঠিকমতো সে সে একটা যানজট বা সে একটা স্ট্যাগনেন্ট অবস্থায় চলে আসছে। আমরা মনে করি যে ভুয়া মামলাটা যদি এই শাস্তিটা এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিন্তু 17 ধারা আছে, যদি কেউ ভুয়া মামলা করে, এটা যদি কোর্টের কাছে দিয়ে অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে, তার জন্য কিন্তু আপনি 7 বছর কারাদণ্ডের বিধান আছে। তো এই ভুয়া মামলাটাও কিন্তু আমরা যদি বিচার বিভাগ তথা বিচারকরা যদি তাদের শাস্তিটা ইনশিওর করতে পারে, তো অবশ্যই
তখন প্রকৃত মামলাটা আপনার শাস্তিটা কিন্তু, কারণ আদার্স স্টেক হোল্ডার আছে তারা এদিকে কনসেন্ট্রেট করতে পারবে। যদি এর 60% বা 70% মামলা কমে যায় তো অটোমেটিক্যালি কিন্তু এই মামলাগুলো এগোবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে কেন, কি ভাবছেন সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, অপরাধ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টরা? আর সাম্প্রতিককালে এটা বাড়ার কারণটা হলো বিভিন্ন অপরাধীরা জেল থেকে ছাড়া পেয়ে গেল, জেল ভেঙে পালালো, অস্ত্র হাতে নিয়ে বের হয়ে আসলো। এই যে অপরাধের যে গ্যাংটা, তারা তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো তারা যে অপরাধটা করতেছে সেটা তো তারা তো অপরাধ করতেই পারে আর কি, তাদের একটা এখানে ইফেক্ট আছে। 3 নাম্বার হচ্ছে জুলাইয়ের শেষের থেকেই, যখন হাসিনার পতনের পর থেকেই এই যে একটা নারী বিদ্বেষী প্রচারণা সমাজের মধ্যে চললো, যেটাকে কোনোভাবেই আমলে আনা হলো না। আর 4 নাম্বার হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, যে নৈরাজ্যমূলক ভঙ্গুর অবস্থা, এই 4টা কারণ মিলিয়ে আমার মনে হয় একটা এপিডেমিকের মতো চলে এসছে। তো এই সরকারটি যতটা না রিফর্মের দিকে মনোযোগ দিয়েছে, হ্যাঁ, তার থেকে কম মনোযোগ দিয়েছে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণের দিকে। সবচেয়ে নাজুক পরিস্থিতি হচ্ছে মানুষের যে মানবিক যে চাহিদা, ফান্ডামেন্টাল নিড যেগুলো, সেই জায়গাতে অনেকখানি পিছিয়ে আছে, অনেকখানি নেগলিজেন্সি লক্ষ্য করা যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে সমাজের ভিতরে এক ধরনের অস্থিরতা আছে, তৈরি হচ্ছে। আরেকটি জিনিস আপনাকে বলি যে পক্ষগুলো ইতিমধ্যে রাজনৈতিক বা সামাজিক মঞ্চে দাঁড়িয়ে গেছে, সোশিও পলিটিক্যাল কনটেক্সটে যারা এখন দাঁড়িয়ে গেছে, সেই পক্ষগুলো বেসিক্যালি একে অপরের পরে কীভাবে প্রভুত্ব বজায় করা যায়, কন্ট্রোল করা যায়, সে কাজেও ব্যস্ত তারা। তো এই প্রভুত্ব বজায় রাখা, কন্ট্রোল করা, ডমিনেশন করা বা অঞ্চল দখল করা, হাটবাজার দখল করা, তো এই প্রক্রিয়ায় যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা গোষ্ঠীগুলো নিয়োজিত হয়েছে, তখন তারা দিকবিদিক হারিয়ে ফেলেছে এবং এর প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আউটলো অ্যাক্টিভিটিস করছে, মানুষকে সাপ্রেস করছে, মসজিদের ভিতর থেকে মানুষকে ধরে নিয়ে এসে মেরে ফেলছে, হ্যাঁ, রাজনৈতিক প্রতিহিংসার জন্য। এরই ধারাবাহিকতায় এরা টার্গেট করছে নারী এবং শিশুদেরকে। এবং আপনি সেজন্য দেখবেন যে এই নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা, তার মাত্রা বেড়ে গেছে। এরকম কিছু ব্যক্তি তারা সরাসরি নারীদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। তারা বলেছে নারীরা ঘরে থাকবে, পুরুষের শাসনের বাইরে যাবে না, কথার বাইরে যাবে না। তো আপনি এই যে একটা যখন এই সামগ্রিক পরিস্থিতি একটা সমাজে বিরাজমান থাকে, সেক্ষেত্রে আপনার এই যারা আউটল অ্যাক্টিভিটিসগুলো করে বা সমাজকে অস্থিতিশীল করতে চায়, সেটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের দ্বারা হোক বা নিজের মানসিক বিকৃতির জন্য হোক, তারা এই সমস্ত বিষয়গুলোর দ্বারা প্রভাবিত হয়। তো এই সামগ্রিক বিষয়গুলো এখন কাজ করতেছে আসলে নারীর প্রতি সহিংসতা বলেন বা মানবাধিকার লঙ্ঘনের যে রেকর্ড তৈরি হয়েছে বা যে বৃদ্ধিটা আমরা লক্ষ্য করতেছি, এই সামগ্রিক বিষয়গুলো এর জন্য দায়ী। প্রতিকার উপায়ের কথাও জানান কেউ কেউ। এবং এখানে কোর্টের একটা ভীষণ রকমের প্রোঅ্যাক্টিভ রোল থাকা দরকার। কোর্টের কাছে তো আলটিমেটলি শেষ হয় জবাবদিহিটা, তো সে কোর্টকে জিজ্ঞাসা করতে হবে, এই সমস্ত অথরিটিকে, তদন্তকারীকে জিজ্ঞাসা করতে হবে যে কেন ফরেন্সিক রিপোর্ট পাওয়া যায়নি। ফরেন্সিক রিপোর্ট যিনি দেয় তাকেও কোর্ট জিজ্ঞাসা করবে সোজাসুজি যে আপনি কেন দেরি করছেন, কি কারণ বলেন। যদি তার উত্তর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেও শাস্তির আওতায় আসবে। শাস্তি দিতে হবে, সব স্তরে ভয়টা ঢুকাতে হবে। ভয় চলে গেছে আমাদের এখানে। ধর্ষণের জন্য ঠিক মতো তদন্ত করা উচিত। এখানে যে মৌখিক যেটা মুখের সাক্ষী থাকবে, ওরাল এভিডেন্স, সেটা, তারপরে মেটেরিয়াল সাক্ষী যেগুলো আছে, সাক্ষ্য প্রমাণাদি, সেগুলো ঠিক করে দিতে হবে এবং ডকুমেন্টারি এভিডেন্স যে থাকতে হবে, ওইটা যেমন মেডিকেল রিপোর্টটা ওইটা থাকতে হবে। ফরেন্সিক রিপোর্ট থাকলে সেই ফরেন্সিক রিপোর্টও সেগুলো আনতে হবে। এগুলো অতএব সব এভিডেন্সগুলো একসাথে করে দিতে হবে এবং এটা ওই সব ক্ষেত্রে আমি মনে করি যে 15-20 দিনের মধ্যে সম্ভব। কিছু লোক এগুলা যে উদ্দেশ্যপূর্ণভাবে করছে না তা না। এই যে মব জাস্টিসের কথা বলেন, মব জাস্টিস বলে কোনো কথা হতে পারে না। মবের অর্থ হচ্ছে উন্মত্ত জনতা, জাস্টিসের কথা হচ্ছে যে বিচার। উন্মত্ত জনতা বিচার করে না, এটা উন্মত্ত জনতার ভায়োলেন্স। এটা
এটা এটা এটা এটা সর্বপর্যায়ে সবসময় নিন্দাযোগ্য এবং বেআইনি। এটা কঠোর বন্দোবস্ত নেওয়া উচিত এবং সেই কঠোর বন্দোবস্ত নেওয়া হচ্ছে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যার জন্যে এটা হয়তো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এক এক সময় এক এক ধরনের অপরাধ হয়, এটা কিছুটা কাকতালীয় হতে পারে, কিছুটা সরকার ও কর্তৃপক্ষের শৈথিল্যের জন্য হতে পারে। তো এটা আশ্চর্য কিছু না, এটা অনেক জায়গায় হয়। তো কিন্তু মেন জিনিসটা যেটা, আমাদের অপরাধ সম্বন্ধে ভীতিটা কমাতে হবে। আর অপরাধ যে তাদের বিরুদ্ধে সবসময় এই প্রোগ্রামটা কন্টিনিউয়াস থাকতে হবে, যেটা বলে যে এক এক সময় হচ্ছে তারপরে আবার স্তীমিত হয়ে যায়, ওইটা বাঞ্ছনীয়। ওই যে ইংরেজিতে একটা কথাই আছে যে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। অতএব আপনাকে আপনার স্বাধীনতা রক্ষা করার জন্যে সর্বক্ষণ অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে। এটা সমাজ শুধু সরকার করবে না, এটা সামাজিক প্রতিরোধ দরকার আছে। সমাজের বিভিন্ন গ্রুপের মধ্যে এই উপলব্ধি থাকতে হবে যে এইটার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এখনকার এই যে প্রতিবাদগুলো হচ্ছে, এই ভালো জিনিসটা হচ্ছে এই যে স্কুলের ছেলেমেয়েরা, সমাজের যে খুব একটা স্পর্শকাতর অংশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারা এটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এটা আমি মনে করি এটা সুস্থ লক্ষণ। পরস্পরের প্রতি সম্মান রেখে যদি আমরা চলতে পারি, তখন এই জিনিসগুলা অনেকটাই কমে আসবে। সন্তানহারা বাবা মার অশ্রু সজলে আর না ভিজুক এ মাটি। আসিয়া, নন্দিনী, তনুর মতো এমন ঘটনা আর না ঘটুক। নারীর জন্য বাসযোগ্য হোক এই ধরনী। ধর্ষণকারী ও সহিংসতাকারীদের দ্রুত ভয়ঙ্কর শাস্তি নিশ্চিত হোক। শাস্তির ভয়ে কেঁপে উঠুক তাদের অন্তরাত্মা। সরকার এমন সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নিক, এমনটি প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আমাদের ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসব আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।